নমস্কার বন্ধুরা, ২ শালিক আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঝিলিক আঁখিকে ফোন করে বলে যে দেখ না এই শাড়িটা পরা কী ঝামেলা, আমি তো শাড়ি পরতেই পারছি না, আর এই শাড়িটা নিয়ে আমার বড় আমাকে কথা শোনাচ্ছে। এরপর আঁখি বলে কেন, কালকে কে পরিয়ে দিল? এরপর ঝিলিক বলে সে তো আতর দিয়ে আর গার্গি পরিয়ে দিয়েছিল, আর আজকে কি আমি রোজ রোজ বলতে পারবো বল, ওরা বুঝে যাবে না? আর আমার বরটা হয়েছেও তেমন, আমার এইরকম শাড়ি পরে দেখে আমাকে কথা শোনাচ্ছে। আচ্ছা আমাকে এত কথা শোনায় কেন বলতো? এরপর আঁখি বলে যে একটু সময় দাও বোঝার। এরপর ঝিলিক বলে সেই সময়টাই তো ও দিচ্ছে না। এরপর আঁখি বলে তোমার বর, তুমি বুঝবে সেটা, আমি কি করে বলবো বলো তো? এরপর ঝিলিক বলে আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি করে বল তো, আমি ফোনটা স্পিকারে দিচ্ছি, তুই বল আর আমি ঝট করে শাড়িটা পরে নিচ্ছি। এরপর আখির কথা বলা অনুযায়ী ঝিলিক শাড়িটা পরে নেয়। এরপর ঝিলিক বলে আগে কত ভালো ছিল বলতো, শাড়ির মতোই যদি সালোয়ারও হতো তাহলে কত ভালো হতো বলতো। এরপর এই কথাটা শুনে আখির মাথায় একটা বুদ্ধি আসে যে ঝিলিক তো ঠিক কথাটাই বলেছে, সালোয়ারের মতো যদি শাড়ি হয় তাহলে তো ভালোই হবে। এরপর আখি গিয়ে দেবাকে বলে আচ্ছা দেবা, তুমি আমাকে একটা সেলাই মেশিন এনে দেবে? এরপর দেবা বলে কি, তুই সেলাই মেশিন দিয়ে কি করবি? এরপর আখি বলে ওরা জুডো প্র্যাকটিস করে ওরা নিজেদের রক্ষা করতে তো পারবে, কিন্তু এই সেলাই মেশিন দিয়ে আমি চাইছি যে ওদের যেন আমি একটু স্বাবলম্বী করতে পারি, ওরা যেন আত্মনির্ভরও হতে পারে। তাই আমাকে দেখার পর কিছু মেয়েদের যদি একটু উৎসাহ বাড়ে তাই আর কি। এরপর পল্টুদা বলে তার মানে আমাদের গ্যারেজটা আর থাকবে না? এরপর আঁখি বলেন না না, এটা তো থাকবেই, আমাকে একটু জায়গা দিও, আমি না হয় বাইরে কাজটা করব। এরপর পল্টুদা বলে বাস, তাহলে আজকে থেকে আমাদের শুধু গ্যারেজই নয়, এখানে টেইলারের কাজও হবে, সেলাই মেশিনও হবে, গ্যারেজ প্লাস টেইলারিং। এরপর চারানা বলে যে তার মানে গেদারিং। এরপর দেবা বলে আচ্ছা ঠিক আছে, আমার মাসির কাছে একটা পুরনো সেলাই মেশিন আছে, দাঁড়া আমি সেটা নিয়ে আসছি। অন্য মুহূর্তে দেখা যায় যে ছাতাবাড়িতে পৌঁছে যায় কালীপদ। কালীপদ এসে বলে আচ্ছা আচ্ছা আখি, দেখো তোমার কোনো দোষ নেই, বুঝতে পেরেছো তো? সেই দিন যদি আমার ওরকম অবস্থা না হতো তাহলে বিয়েটা আমি তোমাকেই করতাম। সে যাই হোক, দানে দানে वाले पे লেখা হতা है খানে वाले का নাম, কি বললাম? এরপর ঝিলিক বলে হ্যাঁ, দানে দানে পে খানে वाले का নাম। এরপর কালীপদ বলে হ্যাঁ, আর ঠিক সেইভাবেই বউয়ের ওপরও লেখা থাকে বরের নাম, আর তাই তো। এরপর ঝিলিক বলে হ্যাঁ, আমি তো সেটাই ভাবি যে ওপরওয়ালাই সবটা ঠিক করে রাখে, জন্ম বিবাহ মৃত্যু এটাই ঠিক করে রাখে, নিচে তো শুধু খাওয়া দাওয়াই হয়। এরপর কালীপদ বলে হ্যাঁ, খাওয়া দাওয়ার সময় একটা মনে পড়লো, শুনলাম তোমাদের নাকি কালকে রিসেপশন হয়েছে। এরপর ঝিলিক বলে হ্যাঁ সে তো হয়েছে। এরপর কালীপদও রেগে যায়, রেগে গিয়ে তার দিদি বোন বোন বলে ডাকাডাকি করতে লাগে এবং বাড়ি শুদ্ধ লোককে জড়ো করে দেয়। এরপর রাইমা খুব তাড়াতাড়ি চলে আসে এবং বলে যে তুই এখানে, দাদা তুই এখানে কি করছিস, তোকে না এখানে আসতে বারণ করেছে। এরপর তখনই পলিপিসে এসে বলে ও মা, তুমি এখানে কি করছো, আমি তো ভাবলাম যে তুমি দেবদাস হয়ে। এবার কালীপদ বলে আহ পিসিমণি, ও সব না আগে হতো, এখন তো ব্রেক হলে ব্রেক পার্টি দেয়, ইয়ো ইয়ো এরকম, বুঝতে পেরেছো তো? এরপর রাইমা বলে যে তুই এখন আখির বৌবাতের বাসি খাবার খেতে এসেছিস, তোর সাথে ওর বিয়ে হবার কথা ছিল। এরপর কালীপদ বলে আহা আসতে বল না। এরপর পিয়ারকে এসে কালীপদকে দেখে তো খুব রেগে যায়, বলে যে তোমাকে এখানে কে ঢুকতে দিয়েছে, তুমি এখানে কেন এসেছো? এরপর কালীপদ বলে হ্যাঁ আমার দুটো কথা বলার আছে, এক, আমি এখানে এসেছি, কেন যাব? আর দ্বিতীয়ত আমি এখানে এসেছি যখন, আমি চলে যেতে তো আসিনি, আমার একটা কাজ আছে, আপনার সঙ্গে আমার সব আমার পণ্য পাওনা মিটিয়ে নেওয়ার আছে। আচ্ছা এরপর পিয়ারকে বলে যে তোমার আবার কি পাওয়ার আছে? এরপর কালীপদ বলে যে এটা এখানে বলবো নাকি একটু ঘরে গিয়ে বলবো? এরপর পিয়ারকে মনে পড়ে যে সে তাকে চুক্তি দিয়েছিল। এরপর তার অফিস রুমে যায় আর ঝিলিকও চলে যায় যে আমাকে জানতেই হবে যে পিয়ারকে এই কালীপদর সঙ্গে কি ডিল করেছিল। এরপর কালীপদ বলে চুক্তি অনুযায়ী আমি আমার সব সম্পত্তি আপনার নামে লিখে দিয়েছি, এখন 2 লাখ টাকা দিন। এরপর পিয়ারকে রেগে যায়, রেগে গিয়ে বলে তুমি কি কাজটা করতে পেরেছো? এরপর কালীপদ বলে আমি তো জাস্ট বিয়ের মণ্ডপে পৌঁছে গিয়েছিলাম, তারপর ওই যে আমার পেট খারাপ আর আপনার কপালটা খারাপ, কিন্তু হাফ তো হয়েছে, আপনি আমাকে 1 লাখ টাকা দিন। আর এটা শুনেই পিয়ারকে তাকে থাপ্পড় মেরে বসে আর সেই কাগজটা ছিঁড়ে দেয়। আর এদিকে ঝিলিক ভাবতে লাগে যে এই কাগজটার মধ্যে কি আছে,
এই হাদারামের সঙ্গে পিয়ারকে কি এমন চুক্তি করলো সেটা আমাকে জানতে হবে। আর যেহেতু আড়ি পাচ্ছিল তখন গৌরবও সেখানে চলে যায়। গৌরব গিয়ে বলে, আচ্ছা তোমার কি এই স্বভাবটাও আছে, তুমি আড়ি পাচ্ছ? এরপর ঝিলিক বলে যে না, আমাকে ডাকছিল। তখন কালীপদ এসে বলে, ওকে প্লিজ কিছু বলবে না, ওর কোনো দোষ নেই, আমি ক্ষমা চাইছি। এরপর পিয়ারকে সত্যি ঝিলিককে ডাকে যে আখি, তো এখানে এসে সাইনটা করে দে। এরপর ঝিলিক তো ভাবেই যে তুমি যে ভালো কাজ করাবে সেই তো কোনো মানে হয় না, নিশ্চয়ই তুমি একটা কোনো গন্ডগোল পাকাচ্ছ, নইলে লোন নেওয়ার জন্য বাড়ির একজন সাধারণ কর্মীর কেন সই লাগবে? তাও আমি করে দিই, সিগনেচার তো আর মিলবে না। এরপর পিয়ারকে বলে যে রায়টা কে লিখবে। এই কথাটা শুনে ঝিলিক একটু সন্দেহজনক হয়ে পড়ে। এরপর সে সাইনটা করিয়ে দেয়। তখন এইদিকে দেখা যায় যে দেবা আখির জন্য সেলাই মেশিনটা নিয়ে আসে এবং পল্টুদা বলে যে দেখ দেখ, পেছনে মেয়ে থাকলে সব ছেলেরাই হয়ে যায় বাবু অলি, আর না থাকলে হয়ে যায় পেঁয়াজ কলি। এরপর চারানা বলে, তার মানে তুমি কি পেঁয়াজ কলি? এরপর পল্টুদা বলে, ইস আর বলিস না, আমার মনে যে খুব কষ্ট হয়। এরপর চারানা আর পল্টুদা ঝিলিকের দিকে তাকিয়ে থাকে, মানে আখির দিকে তাকিয়ে বলে যে এই ঝিলিক দিদি যেন আমাদের ঝিলিক দিদি নয়, একটু অন্যরকম ঝিলিক দিদি, তাই না? এরপর দেখা যায় যে আখি যখন সেলাই মেশিনে কাজ করতে বসে তখন ওর চেহারায় একটু রোদ পড়ে। এরপর দেবা বলে যে কি রে, তোর চেহারায় তো রোদ পড়ছে তাই না, তোর অসুবিধে হবে। এরপর দেবা একটা কাপড় নিয়ে ঝিলিকের সামনে সে কাপড়টা নিয়ে দাঁড়িয়ে পড়ে, মানে আখির সামনে, যেন ওর কোনো অসুবিধা না হয়। এরপর চারানা আবারও বলে, আর এরপর পল্টুদাও বলে যে হ্যাঁ, এই দেবাটাও না যেন আগের মতো দেবা নয়, অন্য একটা দেবা লাগছে। এরপর চারানা বলে, কি সব যে সবাই অন্যরকম কেন হয়ে যাচ্ছে, ধুত, আমার তো আর ভালো লাগছে না। এরপর দেবা বলে, আচ্ছা শোন পল্টু, তুই গিয়ে চা নিয়ে আয়, আর হ্যাঁ শোন, ভালো দেখে বিস্কিটও আনবি। আর আরেকটা ওই কি যেন বলে না, মিনারেল নাকি একটা ওয়াটার। এরপর পল্টুদা বলে, আরে মিনারেল ওয়াটার। এরপর চারানা বলে, আরে সেটা মিনারেল নয়, সেটা হচ্ছে মিনারেল ওয়াটার। এরপর দেবা বলে, ওই একই হলো। এরপর পল্টুদা চাটা নিয়ে এসে দেবাকে চাটা খাইয়ে দিচ্ছে, কারণ ও তো কাপড়টা ধরে আছে। এরপর ঝিলিক এইদিকে দেখা যায় পিয়ারকের অফিসে চলে যায় সেই কাগজগুলো কুড়োতে, বলে যে আমাকে জানতেই হবে যে কালীপদর মতো ছেলের সঙ্গে ওর কি একটা চুক্তি হতে পারে, আমাকে সেটা জানতেই হবে। সেই কাগজের টুকরোগুলো নিতে চলে যায়। এমন সময় রাইমাও সেখানে যায় এবং বলে যে তুই এখানে কি করছিস, আর মনে মনে বলতে লাগে যে ও এখানে কোন উদ্দেশ্যে এসেছে। এরপর তখনই কালীপদ সেখানে পৌঁছে যায় যে বোন, ওকে কিছু বলিস না, দোষটা আমারই। এরপর ঝিলিক বলে, হ্যাঁ সব দোষ ওনার, আর এই বলেই সে সেখান থেকে বেরিয়ে পড়ে। ঝিলিক ঘরে গিয়ে একটা আঠা খুঁজতে লাগে, কেননা কাগজগুলো জোড়া লাগিয়ে ও জানতে চাইছে যে এই কাগজটার মধ্যে কি আছে। আগামী পর্বে দেখা যায় যে রাইমা গৌরবকে বলে যে তুমি শুধু বিয়েটাই করেছো, কিন্তু আখি এখনো এই বাড়ির কাজের লোক হয়েই আছে। গৌরব গিয়ে বলে, তুমি কি কাজের লোক, যে তুমি কাজ করতে গিয়েছিলে, বলো কেন গিয়েছিলে? ঝিলিক বলে, তাতে আপনার কি, আর উনি আমাকে মানুষ করেছেন। এরপর গৌরব বলে, উনি তোমার মালিক নন। এরপর ঝিলিক বলে, তার মানে আজকে থেকে আমার মালিকানা বদলে গেছে, আমি এখন আপনার জন্য কাজ করব? গৌরব বলে, তুমি কাজের লোক নও, তুমি হচ্ছ আমার স্ত্রী।